টাইম ট্রাভেল করে মেয়েটি আগের দুনিয়াতে চলে যায়। তারপর কি হবে এখন আমরা এই ড্রামাটার মধ্যেই দেখব। তাহলে আর দেরি না করে আজকের এই ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা একটা মুরগি দেখতে পাই, আর সেখানে আমাদের গল্পের নায়িকা ইয়ানার বসেছিল। তার এখনই চোখ খুলেছিল। চোখ খোলার পর সে আশেপাশে দেখতে শুরু করে আর ভাবছিল সে কি টাইম ট্রাভেল করে চলে এসেছে, কারণ তার তো স্পষ্টভাবে মনে আছে সে তার ক্লিনিকে ছিল। ইয়ানার তার বেল খুলছিল। মেড চলে আসে আর বলে, তুমি কেন বেল খুলছো? বেল তো তোমার হাজবেন্ড খুলবে। আরেকজন মেড বলতে শুরু করে, কেই বা তার বেল খুলবে, তার হাজবেন্ডই তো নেই, আর এই বেচারি তো তার মুরগি দিয়ে তার বেল খোলাতে পারবে না। তারা দুজনেই তার অনেক বেশি মজা নিচ্ছিল। একজন তাকে বলে, তোমার হাজবেন্ড মিংসু তো তার কনকুবাইনের সাথে বিজি, আর তুমি এখন এখানে একলা। ইয়ানার বলে, কি কনকুবাইন? তখন তার হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে তার শ্বাস ফুলতে শুরু করে। তখন সে বলছিল তার আবার কি হলো। তখন সে চেক করে দেখতে পায় তাকে পয়জন দেওয়া হয়েছে। ইয়ান আর তার নিজের দুনিয়ায় তো একজন ডাক্তার ছিল, তাই সে খুব সহজেই বুঝতে পারে তাকে পয়জন দেওয়া হয়েছে। তখন তার মনে পড়ে তাকে যখন বিয়ে করার জন্য পাঠানো হয়েছিল তখন তার কাছে তার বোন ইয়াং চলে এসেছিল, আর সে ইয়ানারকে বলেছিল, তুমি আমার সাথে এক গ্লাস ওয়াইন খাও। ইয়ানার তখন সেটা খেয়ে নিয়েছিল। এখন সে বুঝতে পারে সে ওয়াইনের মধ্যে পয়জন ছিল। বর্তমান ইয়ানার বলছিল আমার কোনো কিছুই হবে না। তখন সে তার কাছ থেকে ওষুধ বের করে আর মডার্ন দুনিয়ার ওষুধ খেতে শুরু করে। ওষুধ খাওয়ার কারণে সে পয়জন তো সলভ হয়ে যায়। তারপর সে ভাবতে শুরু করে এখন সে কি করবে। সামনে সে মুরগিটা দেখতে পায়। তখন সে ভাবে এটা আমি রান্না করে এখন খেয়ে নিব। তাই সে ভালোভাবে সে মুরগিটা রান্না করে খেতে শুরু করে। আর সে ওয়াইন খেতে খেতে বলছিল, এই ওয়াইনটা আমার মরা হাজবেন্ডের নামের। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। ইয়ানার সেখানে অনেক সুন্দরভাবে রেডি হয়ে বাইরে সব মেয়েদেরকে দেখছিল। মেয়েও সেখানে তাকে দেখতে শুরু করে, আর সে কনফিডেন্টলি যাচ্ছিল আর বলছিল সে আজকে কিং এর সাথে দেখা করেই ছাড়বে। কনকুবাইন যাও তার হাজবেন্ডকে চা দিচ্ছিল। ইয়ানার যখন সেখানে আসে তখন তাকে বলা হয় সে যাতে কনকুবাইন যাওকে চা সার্ভ করে। কিং এর অর্ডার তোমার ফলো করতেই হবে। ইয়ানার সেখানে বলে, আমি হলাম রাজকন্যা আর সে হচ্ছে মাত্র একটা কনকুবাইন, তার উচিত হবে আমাকে চা সার্ভ করা। রাজকুমার মিংসু বলে, এটা হচ্ছে এই জায়গার নিয়ম, আমি তোমার হাজব্যান্ডও আবার কিংও, তাই আমি তোমাকে বলছি। ইয়ানার বলে, তুমি কি বললে? আরেকবার বলো তো। তখন রাজকুমার বলে, আমি হলাম কিং মিংসু, তোমার হাজব্যান্ড। ইয়ানার বলে, আমার মনে পড়েছে আমার বিয়ে তোমার সাথে না, সে মুরগির সাথে হয়েছিল। সেটা আমার হাজব্যান্ড ছিল, আমি তো তাকে রান্না করে খেয়ে নিয়েছি। কিং মিংসু রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কি আমাকে অসম্মান করছো? কনকুবাইন যাও বলে, বোনের সাথে রাগ করবেন না, সে তো রুলস ভালোভাবে জানে না, তাই সে সবকিছু বলছে। তখন সে তাকে থাপ্পড় বসিয়ে দেয়। ইয়ানার যাওকে থাপ্পড় মারায়। তখন রাজাও তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। আসলে সে রাজকুমার ছিল, কিন্তু তাকে সবাই কিং মিংসু বলেই ডাকতো। ইয়ানার হঠাৎ করে একটা চাকু বের করে। তখন সেখানে কনকুবাইন চাও বলতে শুরু করে রাজাকে কোনো কিছু করবে না। ইয়ানার মিংসুর গলার মধ্যে চাকু ধরে আর বলে, সবাইকে এখনই বেরিয়ে যেতে বলো। সবাই চলে যাওয়ার পর ইয়ানার তখন সেখান থেকে একটা পিস্তল বের করে আর রাজকুমারকে বলে, তুমি এটাকে কিন্তু হালকাই নিও না, এটা যদি আমি একবার চাপি তাহলে তুমি মারা যাবে। তারপর সে রাজকুমারকে জিজ্ঞেস করে আর বলে, আমার কথা শোনার আমাকে বলো, আমি তোমার পা ঠিক করতে পারবো, তাই তোমার পায়ে কি কি ফিল হয় আমাকে সবকিছুই বলো। মিংসু তখন তাকে সব সত্য কথা বলতে শুরু করে। হঠাৎ করে ইয়ানা তাকে একটা লাথি দিয়ে বসে, তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। ইয়ানার বলে, তোমাকে পয়জন দেওয়া হয়েছে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? ইয়ানার তাকে বলে, তোমার মুখ থেকে কালো রক্ত বের হয়েছে, তুমি এখন বুঝতেই পেরেছো আমি কি করতে পারবো। আমার কথা তুমি স্পষ্ট শুনে নাও, 1 মাসের মধ্যে আমি তোমাকে ঠিক করে দিব, তারপর তোমার আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। রাজকুমার মিংসু তাকে বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? ইয়ানার বলে, তোমার তো আমাকে বিশ্বাস করতেই হবে, না হলে তুমি কখনো হাঁটতেও পারবে না, আবার মারাও যেতে পারো। মিংসু ভাবছিল তাকে তো অনেক বুদ্ধিমান মনে হচ্ছে, সে হয়তো আমাকে ঠিক করতে পারবে। তখন ইয়ানার তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? রাজকুমার মিংসু তাকে বলে, কতদিন সময় লাগবে আমার পা ঠিক হতে? ইয়ানার তাকে বলে, 1 মাস সময় লাগবে, 1 মাস পর তুমি চলতে পারবে, তারপর তোমার আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে, এটাই আমার ডিল। এভাবে তোমার কাজও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে। রাজকুমার মিংসু ভাবে, 1 মাস সময় দিয়েই দেখি, যদি সে কোনো সমস্যা করে তাহলে তাকে ছাড়বো না। তারপর তারা যখনই বাইরে আসছিল, গার্ড তখন ইয়ানারের ওপর হামলা করার চেষ্টা করে। রাজকুমার মিংসু তাকে থামিয়ে দেয়। ইয়ানার রাজকুমারকে বলে, আমাদের ডিল পাক্কা হয়ে গেছে, এখন তুমি থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। যাও দৌড়ে আসে আর বলতে শুরু করে, রাজা আপনি কি ঠিক আছেন? রাজকুমার মিংসু তাকে বলে, আমি তো তোমার সামনে, আমার কোনো কিছু হয়নি, আমি ঠিক আছি। রাজকুমার কনকুবাইন যাওকে বলে, তোমার চেহারার মধ্যে দাগ, তুমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে দেখাও।
তারপর সেও চলে যায়। তারপর রাজকুমার ভাবতে শুরু করে ইয়ান আরের ব্যাপারে, আর ভাবছিল তাকে তো অনেক বেশি আলাদা মনে হচ্ছে। অন্যদিকে কনকুবাইন যা অনেক বেশি রেগেছিল আর বলছিল তার সাহস কিভাবে হলো আমাকে থাপ্পড় মারার। তার গালে ওষুধ লাগায় আর সে বলছিল আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো, আমার পজিশন আমি কখনোই তাকে নিতে দিব না। অন্যদিকে ইয়ানার যখন খাবার খাচ্ছিল তখন দৌড়াতে দৌড়াতে তার কাছে একজন মেয়ে আসে আর কান্নাকাটি করতে শুরু করে। ইয়ানার তাকে বলছিল তুমি কেন কান্না করছো, আমি ঠিক আছি। এটা ছিল ইয়ানারের মেয়ে, তার মেয়ে তার প্রতি অনেক বেশি লয়াল ছিল। তখনই সেখানে আরেকজন মেয়ে আসে আর তাকে থাপ্পড় দিয়ে বলে তুমি কেন এত বেশি চিল্লাচিল্লি করছো। ইয়ানার তার মেয়েকে ওঠায়, তখন সেই মেয়ে ইয়ানারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আর বলে রাজকুমারী তো তোমাকে গুরুত্ব দেয় না, আমরা কেন গুরুত্ব দিব। সেই ইয়ানারকে তার আঙ্গুল দেখায়, ইয়ানার তার আঙ্গুলি বেঁকা করে ফেলে আর সেই মেয়েকে থাপ্পড় দিয়ে বসে। আর সে মেয়েকে বলে তোমাদের কোনো কথায় কাজ হবে না, তোমাদেরকে মেয়েরই শিক্ষা দিতে হবে। তারপর সে মেয়েকে মারতে শুরু করে, কারণ সে সব সময় তাকে অনেক বেশি ইনসাল্ট করার চেষ্টা করে। মেয়েকে মারার পর সে বলে এখন তুমি শিক্ষা পেয়েছ। মেয়ের তো অনেক বেশি ভয় পেয়ে যায়, সে যখনই তার মেয়েকে আবারও থাপ্পড় দিবে সে তখন তাকে ভয় দেখায়। তখন সে বলতে শুরু করে আমি গিয়ে সবকিছু কনকুবাইনকে বলবো। ইয়ানার তাকে বলে তোমার যা ইচ্ছে তাকে গিয়ে বলো, কিন্তু এখান থেকে যাও। অন্যদিকে গার্ড যখন রাজকুমার মিংসুর সামনে দাঁড়িয়েছিল, রাজকুমার অনেক স্যাড হয়ে তাকে বলতে শুরু করে আগে আমি অনেক শক্তিশালী ছিলাম, আমার পা ঠিক থাকতে আমি অনেক লড়াই করেছি, কিন্তু এখন আমি চলতে পারি না, কিন্তু আমার শত্রুরা এখনো আমাকে মারতে চায়। আমি এখন চলতে পারি না বলে অনেক বেশি দুর্বল হয়ে গেছি, আমি তাদের সাথে ভালোভাবে লড়াইও করতে পারছি না। রাজকুমার মিংসুকে দেখার জন্য এর আগে অনেক ডাক্তার এসেছে, কিন্তু কেউই তার পা ঠিক করতে পারেনি। আজকেও আরেকজন ডাক্তার এসেছে। গার্ডকে সে বলে তাড়াতাড়ি করে ডাক্তারকে ভেতরে নিয়ে আসো। তারপর সে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার ভেতরে এসে রাজকুমার মিংসুকে চেক করতে শুরু করে। ডাক্তার কিছুক্ষণ চেষ্টা করে, রাজকুমারের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার তাকে বলে আমি তো সব উপায়ই করলাম, কিন্তু কোনো উপায়ই আপনার কাজ হচ্ছে না, আমি এখন বুঝতে পারছি না কোন চিকিৎসায় আপনি সুস্থ হবেন, আমাকে ক্ষমা করে দিবেন। রাজকুমার মিংসু তখন বলে আপনি আপনার সম্পূর্ণ চেষ্টা করেছেন। গার্ড তখন ডাক্তারকে জিজ্ঞেস করে কোনো না কোনো উপায় তো থাকবেই। রাজকুমার মিংসু তার গার্ডকে বলে তুমি তাকে কোনো কিছুই বলো না, কারণ সে তার সম্পূর্ণ চেষ্টা করেছে, আমার কপালে হয়তো এটাই লেখা, এখন যাও ডাক্তারকে গিয়ে বাইরে দিয়ে আসো। অন্যদিকে লি এ সবকিছুই দেখছিল আর বলে এখন মনে হচ্ছে রাজকুমারের শরীর অনেক বেশি খারাপ, এখনই আমাদের সুযোগ, তাকে আঘাত করতে হবে, তাড়াতাড়ি করে আক্রমণ করার ব্যবস্থা করো। অন্যদিকে ইয়ানার যখন বই পড়ছিল তখন সে দরজা ভাঙার শব্দ পায়। শব্দ শুনে সে ভাবতে শুরু করে এখানে কি আক্রমণ করা হচ্ছে। দরজা ভেঙে একজন গার্ড চলে এসেছিল ইয়ানারকে মারার জন্য, কিন্তু ইয়ানার নিজেকে প্রোটেক্ট করে, সে তার পিস্তল বের করে আর তাকে মেরে ফেলে। ইয়ানারের কাছে একজন গার্ড আসে আর বলতে শুরু করে সে অনেক আহত হয়ে গেছে, রাজকুমারের ওপর সবাই মিলে আজকে আক্রমণ করবে। ইয়ানার তখন তাকে ওষুধ দেয়। ইয়ানারকে যখন বলে যে সবাই মিলে রাজকুমার মিংসুর ওপর আক্রমণ করবে, তখন সে ভাবতে শুরু করে আমি তো শুনেছিলাম প্রাচীন যুগে হাজবেন্ড মারা গেলে ওয়াইফকেও তার সাথে কবর দেওয়া হয়, আমার এখনই যেতে হবে তাকে বাঁচাতে। আর সে ভাবে তাকে আজকে রাজকুমারকে বাঁচাতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই রাজকুমারকে প্রোটেক্ট করার জন্য তার আশেপাশেই ছিল। কিছুক্ষণ পর সেখানে অনেকগুলো কিলার চলে আসে। তখন গার্ড জিজ্ঞেস করে তোমাদেরকে কে পাঠিয়েছে আমাদের রাজাকে মারার জন্য। কিলার বলে আমরা আমাদের মাস্টারের ব্যাপারে কোনো কিছুই বলবো না, আমাদেরকে শুধু কাজ দেওয়া হয়েছে রাজকুমার মিংসুকে মারার। রাজকুমার মিংসু তো অনেক বেশি স্যাড ছিল, কারণ সে তার পায়ের কারণে তাদের সাথে মোকাবেলা করতে পারছিল না। রাজকুমারের গার্ড এবং কিলারদের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। মিংসুর লোকেরা অনেক চেষ্টা করার পরেও তারা হেরে যাচ্ছিল। তখন একজন কিলার রাজকুমার মিংসুর গার্ডের গলার মধ্যে তরোয়াল ধরে আর বলে যদি নিজের গার্ডকে বাঁচাতে চাও তাহলে রাজকুমার মিংসু তুমি নিজেই আত্মহত্যা করে ফেলো, তুমি যদি নিজে সুইসাইড করে নাও তাহলে তোমার গার্ডকে আমরা কোনো কিছুই করব না। কিন্তু হঠাৎ করে সেখানে ইয়ানার আওয়াজ দেয়, সবাই তখন পেছনে ঘুরে তাকে দেখতে শুরু করে। সে তার পিস্তল নিয়ে চলে এসেছিল আর সে সবাইকে বলতে শুরু করে আমার নাম হলো রাজকুমার ইয়ানার, আর আমি আজকে রাজকুমারকে বাঁচাবো। তারপর সে সুর করতে শুরু করে, আস্তে আস্তে সে কিলারদের মধ্যে সবাইকে মেরে ফেলছিল। তারা তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, সে এক মুহূর্তে সবাইকে মেরে ফেলেছিল। ইয়ানার গার্ডকে ওষুধ দেয় আর বলে এটা খেয়ে নাও, না হলে ইনফেকশন হয়ে যাবে। রাজকুমার মিংসু পিস্তল দেখে বলছিল এটা তো অনেক কাজের একটা জিনিস। ইয়ানা রাজকুমারকে বলতে শুরু করে তুমি তো অনেক রাজা সাজো, তাহলে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো না, মোকাবেলা করতে পারছিলে না। গার্ড তাকে বলে আপনি এরকম ভাবে বলবেন না, সে যখন যুদ্ধে যেত অনেক ভালোভাবে লড়াই করতো, সবার মোকাবেলা করতো, তার পায়ের কারণে এখন সে কোনো কিছুই করতে পারে না। ইয়ানার ভাবতে পারেনি যে রাজকুমার এসব শুনে কান্না করে দিবে, কারণ সে নিজে কোনো কিছুই করতে পারছিল না।
ইয়ানার তখন রাজকুমারকে বলছিল কান্নাকাটি করো না, সে যখন আবার কান্নাকাটি করবে তখন সে তার মুখের মধ্যে ওষুধ দিয়ে দেয়। রাজকুমার মিংসু তাকে বলতে শুরু করে আমাকে বলো তুমি আমাকে কি খাইয়েছো। ইয়ানার তখন মজা করে বলতে শুরু করে আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি, তুমি মারা যাবে। রাজা তখন রাগ করতে শুরু করে, তখন তার মধ্যে থেকে একটা পাওয়ার বের হয়। গার্ড বলতে শুরু করে আপনার পাওয়ার কি ফেরত চলে এসেছে। রাজকুমারও যখন জানতে পারে তার পাওয়ার এখন চলে এসেছে তখন সে খুশি হয়ে যায়। ইয়ানার সেখানে বলতে শুরু করে এটা আমার ঔষধের কামাল। গার্ড এসে বলে সবাই অনেক বেশি আহত। তখন রাজকুমার মিংসু বলে সবাইকে প্যালেসে নিয়ে আসো, তাদের চিকিৎসা করা হবে। ইয়ানারা তখন বলতে শুরু করে তাদেরকে এখানে না এনে কেননা একটা ডাক্তারি তোমরা পাঠাও। রাজকুমার তখন বলে রাজকুমারী যেরকম বলছে সেরকমই করো, আর সবকিছুর ব্যবস্থা করে রাজকুমারীকেও তোমার সাথে করে নিয়ে যাও। অন্যদিকে আমরা রাজকুমার লিকে দেখতে পাই, সে দেখতে পায় তার অনেকগুলো কিলার আহত হয়ে ফিরে এসেছে। যখন সে জানতে পারে রাজকুমার মিংসুকে তারা মারতে পারেনি তখন সে তাদেরকেই মেরে ফেলে। অন্যদিকে একজন মেয়েড এসে কনকুবাইন চাওকে বলছিল রাজকুমার মিংসুর উপর আক্রমণ করা হয়েছে। সে যখন জানতে পারে রাজকুমার মিংসুর উপর বিপদ এসেছে তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর বলে চলো রাজকুমার মিংসুকে আমরা দেখে আসি। কনকুবাইন যাও সেখানে গেলে তাকে ভেতরে যেতে দেওয়া হয় না আর বলে ভেতরে এখন চিকিৎসা চলছে, আপনি ভেতরে যেতে পারবেন না, তাই তাকে তখন সেখান থেকে যেতে হয়। অন্যদিকে ডাক্তার ইয়ানারকে বলছিল তোমার ওষুধ তো অনেক বেশি ভালো, যাদের ফিভার হয়েছিল তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। সেখানে অনেক আহত লোক ছিল, সেখানে ইয়ানার সবাইকে একাই চিকিৎসা করছিল আর রাজকুমার মিংসু এই সব কিছু দেখছিল। সব আহত লোকদেরকে সে অনেক ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই রাজকুমার দেখতে পেয়েছিল সে অনেক ক্লান্ত হয়ে গেছে, সে পিলারের সাথে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। রাজকুমার তখন মনে মনে ভাবছিল কোনো আওয়াজ করা যাবে না, সে এখন ঘুমানোর চেষ্টা করছে। অন্যদিকে কনকুবাইন যাও রাজকুমারকে দেখার জন্য এসেছিল, সে দেখতে পায় রাজকুমার তো সেখানে ইয়ানারকে দেখছিল আর সে ইয়ানারের ওপর তার কোট দিয়ে দিয়েছিল। এই সব কিছু দেখে তো সে অনেক বেশি জেলাস ফিল করে আর সেখান থেকে কথা না বলেই চলে যায়। কিছুক্ষণ পর সেখানে গার্ড চলে আসে, সে কিছু বলতেই যাবে রাজকুমার তাকে থামিয়ে দেয় কারণ সে চায় না ইয়ানারের ঘুম ভেঙে যাক। রাজকুমার গার্ডকে ইশারা করে চুপ থাকতে বলে। গার্ড তো বুঝতে পারছিল না, সে তখন রেগে বলতে শুরু করে বলছি চুপ থাকো। তখন ইয়ানারের ঘুম ভেঙে যায়। ইয়ানার উঠে বলতে শুরু করে আমার তো মেডিসিন আনতে হবে। ইয়ানার চলে যায়। রাজকুমার তো রেগে তার গার্ডকে দেখতে শুরু করে। গার্ড তাকে একটা পেন্ডেন্ট দেয় যেটা কিনা কিলারদের কাছ থেকে পড়ে গিয়েছিল। সে বুঝতে পারে সবকিছু তার ভাই করেছে। পরে সিনে আমরা কনকুবাইন জাওকে দেখতে পাই, সে রাজকুমারের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। রাজকুমার তাকে মানা করেছিল, তারপর সে তাকে জোর করে খাওয়াচ্ছিল। যদিও রাজকুমার এখন তাকে বেশি একটা গুরুত্ব দেয় না। তখনই সেখানে ইয়ানার চলে আসে আর বলতে শুরু করে তোমরা এখানেই থাকো, লেগে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি তোমাকে বিরক্ত করতে চাচ্ছি না। তখনই সেখানে রাজকুমার কনকুবাইন জাওকে বলে তুমি এখান থেকে চলে যাও, সে এখন আমার চিকিৎসা করবে। ইয়ানারা তখন সামনে যেতে শুরু করে রাজকুমারকে চিকিৎসা করার জন্য। রাজকুমারকে সে বলতে শুরু করে এটা একটা প্রাইভেট চিকিৎসা, তাই তোমার এখন তোমার গার্ডকে ওখান থেকে পাঠাতে হবে। গার্ড তো ভাবছিল কি প্রাইভেট চিকিৎসা করা হবে। রাজকুমার তো খুশি হচ্ছিল আর ভাবছিল সে আমার সাথে কি প্রাইভেট কথা বলবে, কিন্তু আমাদের ইয়ানার ভাবছিল সে তাকে ইনজেকশন লাগাবে। হঠাৎ করে সে যখনই তাকে আঘাত করবে রাজকুমার তার হাত ধরে ফেলে। তখন সে রাজকুমার মিংসুকে বলতে শুরু করে আমি তোমার চিকিৎসা করছি, আমাকে তুমি ইনজেকশন লাগাতে দাও। রাজকুমার তো তাকে লাগাতেই দিচ্ছিল না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে আমার হাত ছাড়ো, আমি তোমাকে ইনজেকশন লাগাবো না। কিন্তু রাজকুমার যখনই তার হাত ছাড়ে তখন সে হঠাৎ করে তাকে ইনজেকশন লাগিয়ে দেয়। রাজকুমার সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর সে সুযোগ বুঝে রাজকুমারকে বিছানার সাথে বেঁধে ফেলে। তারপর সে কিছুক্ষণ চিকিৎসা করে বলতে শুরু করে আমার চিকিৎসা হয়ে গেছে। তারপর সে আয়নায় নিজেকে দেখতে শুরু করে আর ভাবছিল তার গালের মধ্যে দাগ রয়েছে, তার এই সব কিছু এখন মুছতে হবে। সে তার গালের মধ্যে কিছু একটা দিতে শুরু করে। ততক্ষণে আমরা রাজকুমারকে দেখতে পাই, তার জ্ঞান ফিরে এসেছিল। রাজকুমারের জ্ঞান ফিরে এসেছিল। তখন সেখানে ইয়ানার বলে তোমার জ্ঞান অবশেষে ফিরেছে। রাজকুমার তো ইয়ানারকে বলতে শুরু করে তোমার সাহস কিভাবে হলো কিংকে বাঁধার। রাজকুমার মিংসু তো চিল্লাতেই থাকে আর সে চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। গার্ড তখন সে চাবি উঠায় আর সে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছিল আর বলছিল এটাই তোমার চিকিৎসা। গার্ড তখন রাজকুমারকে খোলে। রাজকুমারকে খোলার পর রাজকুমার তো অনেক রেগেছিল আর বলতে শুরু করে তার এত সাহস, সে আমাকে বেঁধেছে। সে তখন তার পায়ের মধ্যে ঘুষি মারে, কিন্তু হঠাৎ করে সে ফিল করে তার পায়ের মধ্যে সে কিছু অনুভব করছে, তার পায়ে সে ব্যথা পাচ্ছে। গার্ড বলে মনে হচ্ছে আপনি সুস্থ হয়ে যাবেন। ইয়ানার খেতে খেতে তার রুমের মধ্যে যায়। রুমের মধ্যে সে সেই মেয়েড আন্টিকে দেখতে পায়।
ইয়ানার তাকে জিজ্ঞেস করে তুমি কেন আবার এখানে এসেছো। তখন সে মেয়েডানটি বলতে শুরু করে তোমার বিয়ে হওয়ার পর থেকে তুমি তো প্যালেসে ভালোভাবে থাকছোই না, তুমি কোথায় চলে যাও, তুমি কি এখানে ফেরত আসতে চাও না। ইয়ানার তাকে মারতে শুরু করে আর বলে তুমি কি আবারও আমাকে অসম্মান করার জন্য এসেছো, আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য এসেছো। মেড আর ইয়ানার দুজনেই তাকে শাস্তি দেয় কারণ সে নিজেকে মালিক ভাবতো এবং তাদেরকে হুকুম দেওয়ার চেষ্টা করত। পরের সিনে আমরা ইয়ানারকে একটা প্যালেসের বাইরে দেখতে পাই। সে ভাবছিল এটাই তো সে প্যালেস। তারপর সে এবং তার মেড সেখানে নক করতে শুরু করে। সে মেড আন্টি এসে বলতে শুরু করে তোমার ভেতরে যাওয়ার অনুমতি নেই। পেছন থেকে কয়েকজন গার্ড চলে আসে আর বলে রাজকুমার মিংসু আমাদেরকে পাঠিয়েছে আপনাকে সাপোর্ট করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য। ইয়ানার তাদেরকে বলে দরজা যখন খুলছে না দরজা ভেঙে ফেলো। মেড যে হয়তো দরজার সাথে লেগে সবকিছু বলছিল, মেড তখন পড়ে যায়। দরজা ভেঙে ফেলার পর সে তার অ্যাটিটিউড নিয়ে ভেতরে যেতে শুরু করে। তার এই সিস্টার ইয়াং তাকে বলতে শুরু করে অনেকদিন পর বোন তুমি ফিরেছ। অন্যদিকে মেড আন্টি এসে তাকে বলতে শুরু করে তুমি জানো সে আমাকে মেরেছে। ইয়াং সেখানে ভালো সাজছিল আর তাকে জিজ্ঞেস করে কেন বোন তাকে মেরেছ। ইয়ান আর ইয়াংকে থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে শুরু করে আমার সামনে নাটক করা বন্ধ করো। আরেকজন মেড বলছিল আপনি কেন তাকে মারছেন, তখন সে তাকে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। মেড তখন ইয়ানারকে ধাক্কা দিতে শুরু করে। ইয়াং সেখানে বলতে শুরু করে বোন তুমি কেন এরকম করছো। গার্ড দেখতে পাই ইয়ানারের সাথে সে মেয়ের খারাপ ব্যবহার করছে, তাই সে তাকে মেরে ফেলে। স্টেপ মাদার এসে ইয়ানারকে বলছিল তুমি কেন আমার মেয়েকে মারছো, তখন সে তাকেও একটা থাপ্পড় বসিয়ে দেয়। স্টেপ মাদার তো অনেক বেশি শকড হয়ে যায় কারণ সে ভাবতে পারেনি ইয়ানার তাকে থাপ্পড় মারবে। ইয়ানার বলে থাপ্পড় খেলে সবাই শুধরে যায়। গার্ড বলে রাজকুমার বলেছে রাজকুমারীকে যাতে কেউ অসম্মান না করে, তখন সবাই নত হতে শুরু করে। ইয়ানারের বাবা চলে আসে আর বলে তুমি এরকম কিভাবে ব্যবহার করতে পারো। তখন সে বলে হ্যাঁ আমার মধ্যে কোনো শিক্ষাই নেই। তার বাবা ভাবতে শুরু করে তাকে অনেক বদলানো মনে হচ্ছে। স্টেপ সিস্টার কান্না করার নাটক করছিল আর স্টেপ মাদার তার স্বামীকে বলছিল দেখো সে কিরকম ভাবে ব্যবহার করছে। ইয়ানার বলে সবকিছুই ঠিক আছে, আমি যা করেছি ভালোই করেছি, তোমরা যাই বলে নাও না কেন। স্টেপ মাদার তার হাজব্যান্ডকে বলতে শুরু করে সে আমাকেও মেরেছে, তাছাড়া সে আমার মেয়েকেও মেরেছে। তখন তার বাবা রেগে যায় আর যখনই তাকে থাপ্পড় দিবে ইয়ানার বুঝতে পারে, তাই সে তাড়াতাড়ি করে সরে যায়। তাই তার বাবার আঘাতে তার কোনো কিছুই হয় না। ইয়ানার তার বাবাকে বলে আপনি আমার বাবা হন, এ কারণে আমি আপনাকে আঘাত করলাম না, কিন্তু আপনি এখনই শুধরে যান। কিন্তু তার বাবা তাকে বলতে শুরু করে আমি আজকে তোমাকে মেরেই ফেলবো। ইয়ানার ভাবতে শুরু করে সে আমাকে মেরে ফেলতে চাইছে, তাহলে আমি এখন ছাড়বো না কাউকে। তাই সেও তখন তার বাবার সাথে ফাইট করতে শুরু করে। তার বাবাকে সে হারিয়ে দেয় আর ইয়ানার তার বাবাকে বলতে শুরু করে আপনি যদি জেনারেল হন তাহলে আমি আপনার মেয়ে। অন্যদিকে ইয়ানার প্যালেসে ফিরেছিল আর বলছিল তারা নিজেদেরকে কি মনে করে। রাজকুমার তো তাকে দেখে খুশি হয়ে গিয়েছিল। ইয়ানার তাকে বলে আমি তোমার চিকিৎসা করার জন্য এসেছি, তাই চলো এখনই চিকিৎসা করা শুরু করছি। মিংসু তাকে বলে আমি গার্ডকে তোমার পেছনে পাঠিয়েছিলাম, তোমাকে তারা সাহায্য করেছে, তুমি চাইলে আমি তোমাকে আরো সাহায্য করতে পারি। ইয়ানার বলে না, কারণ আমি সবাইকে নিজেই শিক্ষা দিয়ে দিয়েছি, আর কি এখন কি বা বলবে। এখন আসো তাড়াতাড়ি করে আমি ট্রিটমেন্ট করব, তারপর এখান থেকে চলে যাব। ইয়ানার শুধুমাত্র রাজকুমারের চিকিৎসা করার জন্য এখানে আসে, কিন্তু রাজকুমার চায় সে তাদের সম্পর্কের ব্যাপারে কিছু কথা বলুক। ইয়ানার রাজকুমারের চিকিৎসা করছিল আর তাকে জিজ্ঞেস করছিল তুমি কি কোনো কিছু ফিল করছো। রাজকুমার ভাবছিল আমি তোমাকে আগে অনেক ভুল বুঝেছি, কিন্তু আমি তোমাকে এখন ডিভোর্স দিতে চাই না। ইয়ানার তার চিকিৎসা করছিল আর রাজকুমার তাকে মুগ্ধ হয়ে দেখছিল। রাজকুমার এখন আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করেছে, কারণ সে তার অনেক ভালোভাবেই খেয়াল রাখতো। অন্যদিকে কনকুবাইন চাওকে মেয়েডে সে সবকিছুই বলছিল, কিভাবে ইয়ানার রাজকুমার মিংসুকে চিকিৎসা করছিল। কনকুবাইন চাও তো অনেক বেশি রেগে গিয়েছিল আর পুরো টেবিলে ফেলে দিয়েছিল। পরে সিনে ইয়ানা যখন দাঁড়িয়েছিল পেছন থেকে রাজকুমার ফুল নিয়ে আসে আর বলতে শুরু করে এই ফুল যখন আমি দেখেছি ভেবেছি আমি তোমাকে উপহার হিসেবে দিয়ে দিব, আশা করছি তোমার কাছে ফুলগুলো ভালোই লাগবে। তোমার কি ফুল ভালো লাগে। তখন সে বলে না, তুমি এগুলো তোমার কাছেই রাখো। ইয়ানার ফুল একেবারেই অ্যাকসেপ্ট করে না আর তখন রাজকুমার রেগে যায় আর গার্ডকে বলতে শুরু করে আমি বলেছিলাম রাজকুমার এসব পছন্দ করবে না। ইয়ানার অবাক হয়ে তার রিয়েকশন দেখতে শুরু করে। রাজকুমার মিংসু তাকে বলে আমার পা তো এখনো ঠিক হয়নি, তুমি কি আমার চিকিৎসা করবে না। ইয়ানার তাকে বলে তোমাকে আমি যেরকম ভাবে চিকিৎসা করেছি তোমার তো এখন দৌড়ানো উচিত, তুমি কি সত্যি তোমার পায়ে কোনো কিছু ফিল করছো না। ইয়ানারের অনেক সন্দেহ হচ্ছিল, তাই সে পায়ের মধ্যে জোরে
পাথরে চাপতে শুরু করে। রাজকুমার মিংসু সেখানে বলতে শুরু করে সে কোনো কিছুই ফিল করতে পারছে না। আসলে সে ইয়ানারকে ডিভোর্স দিতে চাচ্ছিল না, তাই সে রাজকুমারীকে বলে মনে হচ্ছে তোমার আর 1 মাস আমার চিকিৎসা করতে হবে। ইয়ানার বলে ঠিক আছে, আমি তোমাকে যখন প্রমিস করেছি তোমার পা আমি ঠিক করে দিব তাহলে করেই দিব। অন্যদিকে গার্ড সে ফুলগুলো নিয়ে যাচ্ছিল আর সে বলছিল আজকে রাজকুমার এগুলো রাজকুমারী ইয়ানারকে দিয়েছিল। সে যখন একজনকে সবকিছু বলছিল পেছন থেকে মেয়েদের সবকিছু শুনতে পায় আর কনকুবাইন চাওকে বলার জন্য চলে যায়। মেয়ের তাকে সবকিছু বলে। মেয়ের তখন তাকে বলে আমার কাছে একটা বুদ্ধি আছে। তখন সে কানে কানে তাকে একটা বুদ্ধি দিতে শুরু করে। কনকুবাইন চাও তখন বলে এই প্ল্যানই তাহলে কাজ করা শুরু করে দাও। পরে সিনে আমরা দেখতে পাই কিছু মেয়ের কথাবার্তা বলছিল একটা গুড লাক পিলোর ব্যাপারে। এসব কিছু আবার ইয়ানারের মেয়ের শুনতে পায়। সে তখন সেই বালিশটা নিয়ে যায় ইয়ানারের জন্য। ইয়ানার রাতে যখন সেখানে ঘুমাচ্ছিল তখন তার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে সে উঠে বসে পড়ে আর ভাবতে শুরু করে তার আবার কি হচ্ছে। সে তাড়াতাড়ি করে ইনহেলার নিতে শুরু করে। মেয়েদের সে বলে এসব কিছু কি বালিশের জন্য হচ্ছে। অন্য সব মেয়েদেরা কথাবার্তা বলছিল এ বালিশটা নাকি লাকি বালিশ, তাই আমি আপনার জন্য নিয়ে এসেছিলাম। মেয়ের সেখানে ইয়ানারের কাছে ক্ষমা চাইতে শুরু করে। ইয়ানার তাকে বলে অন্যের কোনো কথাই তুমি এখন থেকে আর বিশ্বাস করবে না। ইয়ানার জানতে পারে কনকুবাইন চাওয়ের মেয়েদের এই সব কথাবার্তা বলছিল। পরের দিন সকালে ইয়ানারের কাছে সে আসছিল। ইয়ানার তাকে অ্যাটাক করে বসে, তার গলার মধ্যে হালকা করে একটা কাট লেগে যায়। ইয়ানার তখন তাকে বলতে শুরু করে তুমি আমাকে মারার চেষ্টা করেছো, তারই প্রতিশোধ নিলাম। কনকুবাইন চাও তাকে বলে তুমি তাহলে জানতে পেরেই গেছো আমি তোমাকে মারতে চাই। ভালোই হয়েছে, এখন আমার আর নাটক করার কোনো দরকার নেই। ইয়ানার বলে তুমি রাজকুমার মিংসুর জন্য আমার সাথে লড়াই করার চেষ্টা করছো, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব। কনকুবাইন চাও তার মেয়েকে বলছিল এই ব্যাপারে যাতে রাজার কানে কোনো কিছুই না যায়। পরের সিনে রাতে ইয়ানার কিছু একটা নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। মেড গিয়ে রাজকুমার মিংসুকে বলে রাজকুমারী তো এখনো আসেনি, আমার তো মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। অন্যদিকে আমরা ইয়ানারকে দেখতে পাই। আসলে এই লোকটা তার কাজিন ছিল। ইয়ানার তাকে জিজ্ঞেস করে তুমি কে, তখন সে বলে আমি তোমার কাজিন হই, তুমি কি আমাকে ভুলে গেছো। ইয়ানার বলে আচ্ছা তুমি আমার কাজিন হও, আমি তো ভুলেই গেছি। তারপর সে বলে তুমি আমার সাথে চলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে রাজকুমার চলে আসে, তাই তার কাজিনও সেখান থেকে চলে গিয়েছিল। ইয়ানার রাজকুমারকে বলছিল তুমি কেন জোর করে হাঁটার চেষ্টা করেছো, তোমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে। প্যালেসে আসার পর রাজকুমার তাকে বলছিল তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে। ইয়ানার ভাবছিল তোমার জন্য না, আমার এই চিন্তা, তোমাকে তাড়াতাড়ি করে ঠিক করে আমি ডিভোর্স নিব। মিংসু তাকে বলে তুমি আর 1 মাস আমার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। ইয়ানার তখন সেখান থেকে চলে যায়। গার্ডে সে রাজকুমারকে বলতে শুরু করে রাজকুমারীকে কালকে তার কাজিন নিয়ে গিয়েছিল আর তার সাথে কথা বলেছে। রাজকুমারীর কাজিন তো আপনার ভাইয়ের সাথে মিলে রয়েছে। অন্যদিকে আমরা রাজকুমার লিকে দেখতে পাই, সেখানে ইয়ানারের কাজিনও এসেছিল। রাজকুমার লিতাকে বলেছে ভালো হয়েছে তুমি চলে এসেছো, এখন তোমার সাথে কিছু ডিসকাস করব। তারপর সে বলে আমি জানতে পেরেছি তোমার কাজিন নাকি মিংসুর ওয়াইফ, তাই তুমিও আমাকে সাহায্য করো রাজকুমার মিংসুকে পথ থেকে সরাতে। ইয়ানারকে তুমি ইউজ করে খুব সহজেই তাকে সরাতে পারো। তারপর তুমি যে পজিশন চাও আমি তোমাকে সেই পজিশনই দিব। তোমার শুধু আমাকে সিটে বসতে সাহায্য করতে হবে যাতে আমি রাজা হতে পারি। অন্যদিকে আমরা কনকুবাইন চাওকে দেখতে পাই, সে পাহাড়ের উপরে চলে এসেছিল রাজকুমার এবং তার সম্পর্ক যাতে ভালো হয়ে যায় এই জন্য প্রে করার জন্য। মেয়ের তাকে মনে করাচ্ছিল আর কনকুবাইন চাও ভাবছিল সে কিভাবে রাজকুমার মিংসুকে বাঁচিয়েছিল। রাজকুমার মিংসু অনেক আহত অবস্থায় ছিল, তার পা তখন থেকেই কাজ করতো না। সে যখন রাজকুমার মিংসুকে এরকম খারাপ অবস্থায় দেখতে পায় তখন সে তাকে নিয়ে গিয়েছিল আর তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিল। এতদিন সেই রাজকুমারকে মেডিসিন এনে দিয়েছিল, তাকে অনেক সেবা যত্ন করেছিল আর সে ভেবেছিল রাজকুমার মিংসু তাকে বিয়ে করবে এবং সে তার রাজকুমারী হবে। রাজকুমার যেদিন জেগেছিল সে তাকে অনেক ধন্যবাদ জানিয়েছিল আর সে যাওয়ার আগে তাকে একটা প্যান্ডেন্ট উপহার দিয়েছিল আর বলেছিল তোমার কোনো কিছু লাগলে আমাকে ইনফর্ম করবে। কিছুদিন পরে সে রাজকুমারের কাছে গিয়েছিল। রাজকুমার মিংসু তাকে বলে তোমার কি দরকার তুমি আমাকে বলো, তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলতে পারো, তোমার একটা ইচ্ছে আমি পূরণ করব। কিন্তু কনকুবাইন চাও তখন তাকে বলেছিল সে রাজকুমারের স্ত্রী হতে চায়। তখন রাজকুমার তো প্রথমে রাজি হচ্ছিল না আর বলেছিল বিয়ে কি কোনো খেলা না। রাজকুমার মিংসু চাচ্ছিল না, কিন্তু সে বলে আপনি আমাকে প্যান্ডেন্ট দিয়ে বলেছিলেন আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন, তাছাড়া আমার মা বা বাবা কেউই নেই, তাই আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি দয়া করে আমাকে কনকুবাইনি বানিয়ে নেন। রাজকুমার তখন তাকে আর মানা করতে পারে না আর তাকে কনকুবাইন বানিয়ে নিয়েছিল। তারপর বর্তমানে সে ফিতা বাঁধছিল আর একটা প্রে করেছিল, কিন্তু সে ফিতা পড়ে যায়। সে যাওয়া মাত্রই
অন্যদিকে ইয়ানারের কাজিন একটা পালকি নিয়ে বাইরে দাঁড়িয়েছিল আর বলছিল, আমার কাজিন আমাকে বলেছিল 1 মাস পূর্ণ হলে তাকে নিতে আসার জন্য, তাই আমি চলে এসেছি আমার কাজিনকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে ইয়ানার রেডি হয়ে যাচ্ছিল, সে তার কাজিনকে দেখে খুশি হয়েছে আর বলতে শুরু করে, তুমি চলে এসেছো। কিন্তু রাজকুমার তো অনেক রেগেছিল। খুশি হয়ে ইয়ানার তার কাজিনের সাথে কথা বলছিল, তখনই রাজকুমার এসে তাকে টান দিয়ে বলে তাকে এখান থেকে চলে যেতে বলো। ইয়ানার তখন বলে, আমি এখন যেতে পারবো না। রাজকুমার তো খুশি হয়ে গিয়েছিল। তখন সে তার কাজিনকে বলে 1 মাস পরে আসতে, কারণ সে 1 মাসের ওয়াদা করে ফেলেছে। আরও 1 মাস চিকিৎসা করার পর তারপর সে চলে যাবে। রাজকুমার রেগে যায় আর বলতে শুরু করে, এখন তো বলছিলে আর যাবে না, তাহলে কেন আবার 1 মাস পর যাবে বলছো? ইয়ানারকে তার কাজিন বলে, আচ্ছা ঠিক আছে, 1 মাস পর আমি আবারও আসবো। তারপর তার কাজিন যখন চলে যায়, রাজকুমার তো অনেক স্যাড হয়ে যায়। ভেতরে আসার পর রাজকুমার ইয়ানারকে বলে, তুমি কি এখান থেকে যেতে চাও? ইয়ানার বলে, হ্যাঁ, তাহলে আর কি করব? তখনই সেখানে ইম্পেরিয়র অর্ডার চলে আসে। ইম্পেরিয়রের অবস্থা অনেক বেশি খারাপ, তাই সে সবাইকে তার সাথে দেখা করার জন্য ডেকেছে। অন্যদিকে আমাদেরকে ইম্পেরিয়রকে দেখানো হয়, সে অনেক অসুস্থ ছিল। অনেক ডাক্তার রাজার চিকিৎসা করছিল, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে সেখানে রাজকুমার এবং ইয়ানার চলে আসে। সেখানে রাজকুমার লিও এসেছিল। রাজকুমার লি আসলে মিংসুকে মারতে চাচ্ছিল, কারণ সে সিটে বসতে চায়। মিংসু এসে রাজাকে বলে, আপনাকে তো অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে। ইয়ানার সামনে এসে ইম্পেরিয়রকে বলে, আমি আপনার চিকিৎসা করতে পারবো। রাজকুমার লি ভাবছিল সবসময় সে মধ্যে এসে ঝামেলা করে। রাজা বলে, তুমি কি সত্যি আমার চিকিৎসা করতে পারবে? রাজকুমার লি তখন গার্ডদেরকে বলে, তাকে ধরো, সে রাজাকে মারতে চায়। ইয়ানার রাজার সামনে নত হয়ে তার কাছে পারমিশন চাচ্ছিল, যাতে সে তার চিকিৎসা করতে পারে। হঠাৎ করে সেখানে রাজার অবস্থা অনেক বেশি খারাপ হতে শুরু করে। ইয়ানার সামনে যেতে চাইছিল, কিন্তু তার গলার মধ্যে তরোয়াল ধরা হয়। অন্য ডাক্তারেরাও বলতে শুরু করে সে রাজাকে মেরে ফেলবে, সে কোনো কিছুই করতে পারবে না। ইয়ানার তখন বলে, আপনার কি কি হচ্ছে আমি সব কিছুই বলতে পারবো, আমাকে একবার বিশ্বাস করে দেখুন। ইয়ানার তখন সব সিমটমগুলো বলতে শুরু করে। রাজা তখন তাকে বিশ্বাস করে আর সে বলে, তুমি যা যা বলেছ, হ্যাঁ আমার সেরকমই হচ্ছে। ইয়ানার রাজার কাছে সুযোগ চায়। রাজা তখন বলে, আমি তো মরতেই চলেছি, আমি তোমাকে একটা সুযোগ দিয়েই দেখছি। ইয়ানার রাজাকে সুস্থ করে দেয়। তখন সব ডাক্তাররা তাকে গ্রিট করতে শুরু করে। রাজা সেখানে ইয়ানারকে বলতে শুরু করে, তোমার যা ইচ্ছা সব ইচ্ছে আমি পূরণ করবো, আমাকে তুমি বলো। ইয়ানার রাজার কাছে কি চেয়েছিল এটা আমাদেরকে দেখানো হয় না। বাড়িতে আসার পর সে অনেক স্যাড ছিল আর সে তার মেয়েকে তার পিস্তল দিয়ে বলছিল, যখন তুমি কোনো বিপদে পড়বে তখন এটা তোমাকে চালাতেই হবে, তাই আগেই তুমি শিখে নাও এটা কিভাবে চালাতে হবে। যখনই তোমার ওপর কোনো বিপদ আসবে তুমি এটা ইউজ করবে। ইয়ানার তাকে শেখাচ্ছিল আর বলছিল, যখন আমি ডিভোর্স নিয়ে এখান থেকে চলে যাব আমি তোমাকে মুক্ত করে দিব, তারপর তুমি নিজে নিজের খেয়াল রেখো আর নিজের মতো করে জীবনযাপন করো। মেড ইমোশনাল হয়ে বলতে শুরু করে, আমি তো আপনার সাথেই যাব। ইয়ানার তাকে বলে, তোমার তো প্যালেস থেকে মুক্ত হতেই হবে। তারপর সে মেয়েটকে কিছু টাকা পয়সা দেয়। সে তাকে একেবারে তার সিস্টারের মতো মনে করত। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। অন্যদিকে আমরা রাজকুমার মিংসুকে দেখতে পাই, সে বসে রয়েছে, কারণ সে জানে আজকে রাজকুমার লি তার উপর আক্রমণ করাবে, কারণ সে খবর ছড়িয়ে দিয়েছিল যে তার অবস্থা অনেক বেশি খারাপ। রাজকুমার বলছিল এসব শোনার পর সে নিশ্চয়ই এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে। বাইরে আমরা দেখতে পাই অনেকগুলো লোককে নিয়ে সে চলে এসেছিল। রাজকুমার লি সেখানে তার পুরো আর্মিকে নিয়ে তারপর চলে এসেছিল হামলা করার জন্য। অন্যদিকে আমরা ইয়ানারের কাজিনকে দেখতে পাই, সে বলছিল তোমাদের লোককে নিয়ে তাড়াতাড়ি করে প্যালেসে যাও আক্রমণ করার জন্য। ইয়ানারকে সাহায্য করার জন্য আমাদের যেতেই হবে। অন্যদিকে মেয়ের এসে তাকে বলছিল রাজকুমার মিংসু অনেক বিপদে রয়েছে। ইয়ানার তাকে জিজ্ঞেস করে কোন জায়গা, তখন মেট তাকে বলতে শুরু করে। তখন মেট ভাবছিল আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। ইয়ানার বাইরে আসলে তখন রাজকুমার লি তাকে বলে, তুমি এখন ফেঁসে গেছো আমার জালে, তোমার মেয়ের তোমাকে মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলে তোমাকে এখানে এনেছে। ইয়ানার সেখানে তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি কেন আমাকে ধোকা দিলে? মেয়েড অনেক স্যাড হয়েছে আর তার কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমি যদি এরকম না করতাম তাহলে আমার পুরো পরিবারকে তারা মেরে ফেলতো, তাই আমার এরকম করতে হয়েছে। তখন ইয়ানার বলে, তুমি তো আমাকে বলতে পারতে। মেয়েড সেখানে কান্নাকাটি করছিল আর বলছিল আমাকে ক্ষমা করে দিবেন। অন্যদিকে আমরা দেখতে পাই লিকে, সে ভাবছিল এই সুযোগে সে তাকে আক্রমণ করবে।
রাজকুমার লি যখনই তরোয়াল দিয়ে আক্রমণ করে সামনে তার মেড চলে আসে আর মেড মারা যায়। ইয়ানার সেখানে অনেক কান্নাকাটি করতে শুরু করে কারণ সে তাকে একেবারে তার বোনের মতো ট্রিট করত। ইয়ানার রেগে যায় আর সবার সাথে মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে পড়ে। রাজকুমার লি তো তাকে একেবারে মেরে ফেলতে চাচ্ছিল। ইয়ানার সেখানে তার গান দিয়ে অনেক মানুষকে শুট করে ফেলে কিন্তু শেষমেশ তার গুলি শেষ হয়ে যায়। ইয়ানার ভাবছিল সে হয়তো আজকে বাঁচতে পারবে না, সে সবার সাথে ফাইট করার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা রাজকুমার মিংসুকে দেখতে পাই, সে ভাবছিল ইয়ানার কে জানে কোথায় চলে গেছে। গার্ড এসে রাজকুমার মিংসুকে বলতে শুরু করে ইয়ানারকে মিথ্যে কথা বলে তার মেয়ের বাইরে নিয়ে গেছে। রাজকুমার যখন জানতে পারে সে বিপদে রয়েছে তখন সে তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। আমাদেরকে ইয়ানারকে দেখানো হয় সে এখনো সবার সাথে ফাইট করার চেষ্টা করছিল কিন্তু পেছন থেকে কেউ তাকে আঘাত করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজকুমার লি তো আগে লুকিয়েছিল কারণ সে ভেবেছিল গুলি তার লাগতে পারে। এখন যখন সে দেখতে পায় সে অজ্ঞান হয়ে গেছে তখন সে বেরিয়ে আসে আর সে খুশি হয়ে বলতে শুরু করে তার সাথে ভালোই হয়েছে। রাজকুমার মিংসু চলে আসে আর বলে তোমার সাহস কিভাবে হলো তার উপর হামলা করার। রাজকুমার যখন ইয়ানারকে আহত অবস্থায় দেখতে পায় তখন সে তার ভাইয়ের সাথে ফাইট করতে শুরু করে আর সে রাজকুমার লিকে বলছিল আজকে তুমি বেঁচে ফিরতে পারবে না। তারা দুজনেই সেখানে মারামারি করতে শুরু করে। রাজকুমার যেহেতু সুস্থ হয়ে গিয়েছিল তার সাথে তার ভাই একেবারেই পারে না, তখন সে তার সৈন্য নিয়ে সেখান থেকে চলে যায় আর সে রাজকুমার লিকে বলতে শুরু করে এখন থেকে হামলা করার আর চেষ্টাও করবে না, আমি এখন ঠিক হয়ে গেছি। অন্যদিকে আমরা ইয়ানারের কাজিনকে দেখতে পাই, সেও তার লোকদেরকে নিয়ে চলে এসেছিল। যখন সে দেখতে পায় তার কাজিন আহত তাড়াতাড়ি করে সে লিনারকে ধরে আর বলে তাড়াতাড়ি করে ডাক্তার ডাকো। ডাক্তারকে রাজকুমার বলছিল আমি ঠিক আছি, তাড়াতাড়ি করে তাকে দেখুন। তখন সে তাকে চেক করছিল আর রাজকুমারকে কাজিন বলছিল তুমি তাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারোনি। রাজকুমার তখন তাকে বলে তুমিও তো ঠিক সময় আসতে পারোনি। ডাক্তার বলে রক্ত পড়া তো বন্ধ করে দিয়েছি কিন্তু অনেক স্পেশাল একটা জড়িবুটির দরকার, সেটা কিনা হৃদয়ের রক্তর সাথে মিলিয়ে তাকে খাওয়াতে হবে। রাজকুমার তখন বলে ঠিক আছে। অন্যদিকে আমরা রাজকুমার লিকে দেখতে পাই, সে যখন জানতে পারে যে ইয়ানারকে ঠিক করা যাবে তখন সে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে মেয়েড এসে কনকুবাইন জাওকে বলছিল ইয়ানারের অবস্থা অনেক বেশি খারাপ, সে নাকি বাঁচবে না, সে অনেক বেশি আহত। জাও খুশি হয়েছে আর ভাবতে শুরু করে সেই এখন রাজকুমারী হবে, তাকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে আমরা গার্ডকে দেখতে পাই, সে ইয়ানারের জন্য ওষুধ বানানোর জন্য তার হৃদয় রক্ত বের করছিল আর বলছিল সে আমাকে অনেকবার বাঁচিয়েছে, তাই আমি এবার রাজকুমারীকে বাঁচাতে চাই। তখন তারা ওষুধ খাওয়াতে শুরু করে কিন্তু তার এখনো জ্ঞান ফিরছিল না। একে একে সবাই ওষুধ বানিয়ে খাওয়াচ্ছিল কিন্তু সে এখনো তার জ্ঞানে ফিরছিল না। ওষুধ খাওয়ানোর পর রাজকুমার চলে যায় কনকুবাইন জাওয়ের কাছে। জাও তো অনেক খুশি হয়ে গিয়েছিল। রাজকুমার রেগেছিল। জাও তাকে জিজ্ঞেস করে আপনি কেন এত বেশি রেগে আছেন। রাজকুমার তাকে বলে সব এভিডেন্স আমার কাছে আছে, তুমি জানো তুমি কি করেছো। আমি জানি তুমি রাজকুমার লিয়ের সাথে মিলেছিলে, তুমি আর সে মিলে ইয়ানারকে মারার চেষ্টা করেছো। তুমি রাজকুমারকে লেটার পাঠিয়েছিলে, সে যদি ইয়ানারকে মারতে তোমাকে সাহায্য করে তাহলে তুমিও তাকে সাহায্য করবে। তুমি এত খারাপ হতে পারো আমি ভাবতেও পারিনি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তখন সে বলে আমি রাজকুমারী হতে পারলাম না, আমি তোমার জীবন বাঁচিয়েছি, কনকুবাইন হয়ে রয়ে গেছি, কিন্তু তুমি কখনোই আমাকে এত ভালোভাবে গুরুত্ব দেওনি যতটা গুরুত্ব তুমি ইয়ানারকে দিচ্ছ। কালকে আসতে আসতে সে সব কিছু পেয়ে গেছে, এখন তুমি বলো আমি কেন এরকম করব না। তুমি সেই দিনের কথা মনে করো যেদিন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তখন সে বলে কথা মনে আছে বলে আমি তোমাকে প্যালেসে এনেছি, কিন্তু এখন আমি আর তোমার জন্য কোনো কিছুই করব না। তুমি ইয়ানারের জীবন নেওয়ার চেষ্টা করেছো, এখন আমি তার জন্য তোমাকে এখান থেকে বের করে দিব। কথা বলে সে চলে যায়। কনকুবাইন যাও তো অনেক স্যাড হয়ে গিয়েছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই সে আগের মতো বউ সাজছিল, যেরকমভাবে সে প্যালেসে এসেছিল, রেডি হচ্ছিল আর মনে মনে ভাবছিল এই জায়গা থেকে যাওয়ার আগে এটাই ভালো হবে আমি যদি মারা যাই। সে এখান থেকে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো মনে করেছিল, এ কারণে সে সাজতে শুরু করে। সে ভেবেছিল রাজকুমার মিংসু তাকে বাঁচানোর জন্য আসবে, তাই সে তার রুমের মধ্যে আগুন ধরিয়ে দেয় আর সে দাঁড়িয়ে থাকে কারণ সে ভেবেছিল রাজকুমার তাকে বাঁচাবে। রাজকুমার যখন জানতে পারে তখন সে বলে আগুন লাগুক, সে যাবে না তাকে বাঁচাতে। অন্যদিকে ইয়ানারের যখন জ্ঞান ফিরে তখন সে তার মেয়েদের নাম নিতে শুরু করে। সে তার আরেক মেয়েকে জিজ্ঞেস করে, তখন সে বলে সে তো মারা গেছে। তখন সে অনেক কান্নাকাটি করতে শুরু করে, দুঃখী হয়ে সে চিল্লাতে শুরু করে। ইয়ানারের কাজিন এসে তার মেয়েদের ব্যাপারে বলতে শুরু করে। রাজকুমার এসে বলে তার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইয়ানার বলে কি? তখন রাজকুমার বলে তুমি কি চাইছো, সে তো একটা মেয়েরই ছিল। ইয়ানার বলে তুমি কি মনে করেছো মেয়েদের কি কোনো ইম্পর্টেন্স থাকে না? জীবিত থাকতে সে ভালো কোনো কিছুই পায়নি, এখন সে মারা গেছে, এখন সে একটা ভালো কবরও ডিজার্ভ করে না।
তোমরা যারা এত বেশি বড়লোক, তোমাদের কবরও তো এত বড় করে বানানো হয়, আর সে যখন মারা গেছে তার জন্য একটা ভালো কবরও করা হচ্ছে না। ইয়ানার তার মেয়েকে বলে, তুমি ওইখান থেকে চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। মেয়েট কান্নাকাটি করতে শুরু করে আর বলে, আপনাকে ছাড়া আমি কোথাও যাব না। ইয়ানারকে তার কাজিন শান্ত করার চেষ্টা করে। ইয়ানার সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। সবাইকে সে তাড়িয়ে দেয়। আর সে রাজকুমারকে বলেছিল আমাদের ডিভোর্স তো হয়ে গেছে। অন্যদিকে মেয়েট কান্নাকাটি করছিল আর ইয়ানারকে বলছিল, আমি আপনাকেই সার্ভ করতে চাই। তখন সে বলে ঠিক আছে, আর সে তার মেয়েটকে জড়িয়ে ধরে। পরের সিনে ইয়ানার এবং তার মেয়ের যখন বেরিয়েছিল তখন তারা কনকুবাইন জাওয়ের মেয়েটকে দেখতে পায়। তাকে শাস্তির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর কনকুবাইন জাও তো মারা গেছে, সে আগুনে পুড়ে। এসব কিছু তাকে তার মেয়েট বলছিল। ইয়ানার ভাবছিল এখানে গরিব লোকদের মেয়েটদের কোনো গুরুত্বই দেওয়া হয় না। তারপর সে তার মেয়েকে বলতে শুরু করে, তোমার নিজের গুণে তোমাকে কিছু করতে হবে, কারোর ওপরই বেশি নির্ভর হওয়া চলবে না। আর সে মেয়েকে ধরে ভাবছিল সে কখনোই সে আগের মেয়েদের মতো তার অবস্থা হতে দিবে না। সে ভাবে সে তাকে অনেক কিছু শেখাবে। তারপর সে তাকে পড়াশোনা শেখাতে শুরু করে, যাতে তার মেয়ে নিজের গুণে কোনো কিছু করতে পারে, আর সে কারোর ওপরে নির্ভর হয়ে তার থাকতে না হয়, নিজের দায়িত্ব যাতে নিজেই নিতে পারে। মেয়েটকে সে পড়াচ্ছিল। অন্যদিকে বাইরে আমরা তার কাজিন এবং তার হাজবেন্ডকে দেখতে পাই। রাজকুমার কাজিনকে বলছিল তুমি আগে যাও, কিন্তু সেই রাজকুমারকে আগে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। রাজকুমার ভেতরে ঢুকে ইয়ানারকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সে বলে, আপনি কেন এখানে এসেছেন? রাজকুমার মিংসু বলে, আমি শুধু দেখতে এসেছিলাম। কাজিন এসে ইয়ানারকে বলে, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমাকে গার্ডেনে নিয়ে যাব হাঁটার জন্য, তাছাড়া আমি তোমাকে নতুন নতুন পোশাকও কিনে দিব। ইয়ানার বলে, আমি নিজেই গার্ডেনে হাঁটতে পারবো, আর আমি নিজেই টাকা কামিয়ে তারপর নিজের জামা নিজেই কিনতে পারবো, আমার কারোর ওপর নির্ভর হওয়ার কোনো দরকার নেই। রাজকুমার বলে, আমার প্যালেসের দরজা সবসময় তোমার জন্য খোলা। তার কাজিন তাকে উপহার দেয়, তারপর সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর মেয়েট সেখানে বলতে শুরু করে, আপনার কাজিন তো অনেক বেশি রিচ, তাছাড়া রাজকুমার মিংসু, আপনি কাকে চুজ করবেন? আপনি কি কাউকে চুজ করবেন না? তখন সে বলে, যখন আমি নিজের গুণে সব কিছু করতে পারি তাহলে কেন কাউকে চুজ করব? আমার কাউকে চুজ করার কোনো প্রয়োজনই নেই। এরকমভাবে অনেক সময় কেটে গিয়েছিল। সে একটা স্কুল খুলেছিল যেখানে সে মেয়েদেরকে পড়াতো। আসলে সে রাজার কাছে সেদিন রাজকুমারের কাছ থেকে ডিভোর্সই চেয়েছিল। মেয়েরা সেখানে অনেক কিছুই শিখে নিয়েছিল। মেয়ের সেখানে ইয়ানারকে বলছিল, আমি এখন বুঝতে পেরেছি বিয়ে ছাড়াও আমাদের জীবনে অনেক কিছুই করা যায়। রাজকুমার সেখানে এসেছিল তাকে দেখার জন্য আর বলে, অনেক দিন হয়ে গেছে, তুমি কি ঠিক আছো? ইয়ানার তখন তাকে বলে, হ্যাঁ আমি ভালোই আছি। অনেক দিন পর সে রাজকুমারের সাথে কথা বলছিল, তাই সে অনেক নার্ভাস হচ্ছিল। রাজকুমার তাকে বলে, ফেরত যাওয়ার কথা তুমি কি চিন্তা করে দেখেছ? তখন সে শুধু স্মাইল করে, কোনো কিছুই জবাব দেয় না। রাজকুমার বুঝতে পারে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে সেখানে তার কাজিনও চলে আসে, আর সে ইয়ানারকে ফ্যান দেখাতে শুরু করে আর বলে, এটা আমি নিজে ডিজাইন করেছি। তখন সে তার প্রশংসা করে আর বলে, তুমি আরও চেষ্টা করবে সুন্দর ডিজাইন করার, এটা তো অনেক সুন্দর হয়েছে। তখন সে বলতে শুরু করে, তুমি জানো তোমার বাবা তো জেনারেল ছিল, সে মারা গেছে। তোমার বাবা একটা যুদ্ধে গিয়েছিল, তারপর সে মারা গেছে। আজকে তোমার স্টেপ সিস্টার এবং স্টেপ মাদার যাবে ইম্পেরিয়রের সাথে দেখা করতে। তখন সে বলে, যার কপালে যা আছে সে তাই পাবে। কিন্তু তার বাবার জন্য তার অনেক খারাপ লাগছিল, যতই হোক তার বাবা ছিল। অন্যদিকে বলা হচ্ছিল যে জেনারেল এখন আর জীবিত নেই। তখন সবাই সেখানে তার ট্যাবলেটের ওপর অনেক বেশি সম্মান জানাতে শুরু করে। সেখানে ইয়ানারের স্টেপ সিস্টার এবং স্টেপ মাদার অনেক বেশি কান্নাকাটি করেছিল, আর ইচ্ছে করে সেখানে স্টেপ মাদার অজ্ঞান হওয়ার নাটক করে, আর তারা চলে যায় ইম্পেরিয়রের কাছে। ইম্পেরিয়র তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি করতে চাইছো, কি চাও আমাকে বলো। স্টেপ মাদার বলতে শুরু করে, আমার স্বামী তো মারা গেছে, এখন আমি চাই আমার স্বামীর পজিশন আমার মেয়েকে দিয়ে দেওয়া হোক। রাজা কিছু বলবে, কিন্তু রাজকুমার মিংসু চলে আসে। রাজা তাকে বলে, তোমার কি মনে হয়? তখন সে বলে, আমি নাম নিতে চাই ইয়ানারের। তার কাছে এরকম একটা অস্ত্র রয়েছে যেটা দিয়ে আমরা সহজেই যুদ্ধে অনেক মানুষকে পরাজিত করতে পারবো। রাজা তখন বলে ইয়ানারকে ডেকে নিয়ে আসতে। ইয়ানার বাইরে ছিল। অন্যদিকে তার স্টেপ সিস্টার ভাবছিল এখন আবার সবকিছু সে পেয়ে যাবে না তো, এরকম যেন না হয়। তখনই সেখানে ইয়ানার চলে আসে। রাজা ভাবছিল ইয়ানার কোনো বড় বড় কথা বলে না, সে কাজে প্রমাণ দেয়। আর সে তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি এরকম কোনো অস্ত্র রয়েছে যেগুলো আমরা যুদ্ধে ব্যবহার করতে পারবো? ইয়ানার বলে, আমার কাছে এরকম কোনো হাতিয়ার নেই। রাজা তো রেগে সেখানে রাজকুমারকে দেখতে শুরু করে, কিন্তু সে বলে, আমি আমার বাবার জায়গায় লড়াই করতে যেতে চাই, যদিও আমার কাছে সেরকম কোনো হাতিয়ার নেই। আমি আমার বাবার জায়গায় আর্মিকে লিড করতে চাই, আমাকে পারমিশন দেওয়া হোক। রাজা জানতো ইয়ানার অনেক বেশি বুদ্ধিমান, তাই সে তাকে সাথে সাথে পারমিশন দিয়ে দেয়। তার স্টেপ সিস্টার এবং মিংসু সব কিছু দেখছিল।
ইয়ানার রাজাকে ধন্যবাদ জানাতে শুরু করে। সেখানে স্টেপ সিস্টার ভাবছিল সব পজিশন সেই পায়, সেখানে তার মাও অজ্ঞান হয়ে যায়, কারণ জেনারেলের পজিশন এখন ইয়ানারকে দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ইয়ানা রাজকুমারকে বলছিল, তুমি রাজাকে বলেছিলে আমার কাছে গোপন অস্ত্র রয়েছে, সে যদি আমাকে শাস্তি দিত, তোমার তাকে এটা বলার কি দরকার ছিল? রাজকুমার তাকে বলে, এরকম কোনো কিছুই না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু তোমার সাহায্য নিতে চেয়েছিলাম, তুমি আমার সাথে চলো। কিন্তু সে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আর্মি দেখতে পাই, সবাই সেখানে দাঁড়িয়েছিল। সবাই সেখানে ইয়ানারকে দেখতে পায় আর বলছিল, এ মেয়ে এখানে কি করছে? সে এখানে জেনারেলের পজিশনে এসেছে। সামনে একজন লোক চলে আসে, কারণ সে চায়নি যে জেনারেলের পজিশন পেতে। লোকটি তাকে বলে, তুমি সামনে আসতে পারবে না। সে যখনই তার উপর আক্রমণ করবে, রাজকুমার মিংসু চলে আসে, সবাইকে থামিয়ে সে বলতে শুরু করে, ইম্পেরিয়রের আদেশে সে এখানে এসেছে, এখন সেই সবাইকে লিড দিবে, আর সেই এখন জেনারেলের পজিশনে কাজ করবে। সবাই সেখানে চুপ হয়ে যায় আর ইয়ানারকে দেখতে শুরু করে। পরের সিনে আমরা রাজকুমার মিংসুকে দেখতে পাই, সে কিছু একটা ভাবছিল। তখনই সেখানে ইয়ানার চলে আসে আর সে তাকে ইয়ানার বলে ডাকে। তখন সে বলে, আমি এই জায়গায় জেনারেল, আমাকে জেনারেল বলেই ডাকবে। রাজকুমার মিংসু তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজই করো। রাজকুমার তাকে অন্য কিছুই বলতে চাইছিল, কিন্তু সে চলে যায়, তার কাজের মধ্যে বিজি হয়ে যায়। পরের সিনে রাজকুমারের কাছে সে লোকটা আসে, যে লোকটা জেনারেলের পজিশন পেতে চায়, আর বলে, আমি তার সাথে লড়াই করতে চাই, আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই। রাজকুমার তাকে বলে, তুমি কি ভাবছো সে জেনারেল হওয়ার যোগ্যতা রাখে না? লোকটি বলে, হ্যাঁ, যদি আমি জিতি তাহলে পজিশন আমাকে দিয়ে দিতে হবে, আর যদি সে জিতে তাহলে পজিশন তাকে দিলে আমার কোনো সমস্যা নেই। রাজকুমার মিংসু বলে, আচ্ছা তাহলে ঠিক আছে। সামনে ফাইট শুরু হয়ে যাবে, এ কারণে একটা কন্ট্রাক্টে সাইন করানো হয়, সেটার মধ্যে যে জিতবে তাকে জেনারেলের পজিশন দিয়ে দেওয়া হবে। সেখানে সে সাইন করে দেয়। তারপর সেখানে সে সৈন্য এবং ইয়ানারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা দুজনে একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। লোকটা সেখানে বারবার তার ওপর আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার তার কাছ থেকে বেঁচে যাচ্ছিল, সে বারবার সাইডে সরে যাচ্ছিল। লোকটি সেখানে ভাবতে শুরু করে, সে যদি তাকে হারাতে না পারে তাহলে তার অনেক ইনসাল্ট হয়ে যাবে। লোকটা সেখানে তার ওপর আক্রমণ করবে, কিন্তু তার আগে ইয়ানার আক্রমণ করে বসে আর লোকটাকে সে হারিয়ে ফেলে। সবাই সেখানে দেখতে পায় ইয়ানার জিতে গেছে। সে লোকটিও তখন চুপ হয়ে যায়, কারণ সে অনেক খারাপভাবে হেরে গেছে, সে এখন কোনো কিছুই বলতে পারবে না। লোকটি কিছু বলেন আর সবাই সেখানে তাকে তাদের লিডার হিসেবে মেনে নেয়। ইয়ানার সেখানে প্রাউডলি দাঁড়িয়ে থাকে, কারণ সে তার নিজের গুণে পজিশন পেয়েছে। ইয়ানার কিছু একটা প্ল্যান করছিল। রাজকুমার সেখানে আসছিল, একজন সৈন্য তাকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। রাজকুমার তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। ইয়ানার সেখানে তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করেছেন? রাজকুমার তাকে কিছু বলতেই যাবে, তখন সে বলে, আর্মিতে খাবার অনেক বেশি কম। তখন সে আর কোনো কিছুই বলতে পারে না, কারণ সে তার সাথে তার সম্পর্কের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল। অন্যদিকে আমরা বাইরে দেখতে পাই খাবার অনেক কম ছিল, সবার অনেক সমস্যা হচ্ছিল। ইয়ানার যখন দেখতে পায় খাবারের অনেক আকাল পড়ে গেছে, তখন তার অনেক বেশি খারাপ লাগে। রাজকুমার সেখানে বলে, দূর দূর পর্যন্ত খাবারের কোনো নিশান আমরা দেখতে পাচ্ছি না। খাবারের অনেক আকাল ছিল, তাই তারা অনেক টেনশনে ছিল, সবাই কিভাবে সারভাইভ করবে। হঠাৎ করে একজন লোক সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ সে খাবার খেতে পারেনি। ইয়ানার চেক করে বলে, অনেক দিন ধরে খাবার না খাওয়ার কারণে সে তো মারা গেছে। তারা সবাই সেখানে অনেক বেশি স্যাড হয়ে যায় আর অনেক টেনশনে পড়ে যায়, সবাইকে সে কিভাবে বাঁচাবে। ইয়ানার সবাইকে এত কষ্টে দেখতে পাচ্ছিল না, সে তার হর্সকে কুরবানি করে দেয় আর সবাই সেখানে হর্সের মাংস খেতে শুরু করে। তার ঘোড়াটা তার অনেক বেশি পছন্দের ছিল, কিন্তু তার অনেক কষ্ট হলেও সে সবার জন্য এটা স্যাক্রিফাইস করে। তারপরে সিনে আমরা দেখতে পাই ইয়ানার রাজকুমারকে গ্লুকোজ দিতে শুরু করে, আর সে ভাবছিল এটা সে কোথায় পেল। ইয়ানার তাকে বলে, কোথা থেকে এনেছি এটা না ভেবে তাড়াতাড়ি করে এটা খেয়ে নাও। আর সে বলতে শুরু করে, আমি ভেবেছি সবার জন্য আমি এরকম গ্লুকোজ বানাবো আর সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিব। তখনই সেখানে গার্ড চলে আসে আর বলে, সবাই সেখানে হর্স মেরে খাওয়া শুরু করে দিয়েছে, যদি এরকমই চলতে থাকে তাহলে আমরা যুদ্ধ কিভাবে জিতবো ঘোড়া ছাড়া। সবাই তখন টেনশনে পড়ে যায়। তখন সেখানে ইয়ানার বলে সবাইকে বেরিয়ে যেতে, সে কিছু একটা চেষ্টা করবে। রাজকুমারও তখন বিশ্বাস করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রাজকুমার ভেতরে যায় আর ভেতরে অনেকগুলো খাবারের বাক্স দেখতে পায়, সেখানে অনেক খাবার ছিল। রাজকুমার খুশি হয়ে যায়, কিন্তু সে ভাবতে শুরু করে এত খাবার কোথা থেকে আসলো। ইয়ানার খুশি ছিল কিছুদিন পর্যন্ত খাবারের কোনো আকাল পড়বে না, সবাই মোটামুটি খাবার খেতে পারবে। ইয়ানারের কাজিন চলে আসে আর সে অনেক খাবার নিয়ে চলে এসেছিল, আসলে সে ভালোই ছিল। আর সে ইয়ানারকে বলে, দেখো আমি অনেক খাবার নিয়ে চলে এসেছি, সেখানে আটা, গম এবং নানা কিছুই ছিল। রাজকুমার বলছিল, তুমি এত খাবার নিয়ে চলে এসেছো, আর তুমি কোথা থেকে এত খাবার নিয়ে চলে এসেছো? সবাই খুশি হয়ে যায় আর কাজিন বলতে শুরু করে, আমি শুধু ইয়ানারকে সাহায্য করতে চেয়েছিলাম,
যেখান থেকে খাবার আসুক না কেন খাবার এসে গেছে। সবাইকে তারা অনুপ্রেরণা দিতে শুরু করে আর বলে এখন খাবারের সমস্যাও শেষ, এখন আমরা অনেক ভালোভাবে লড়াই করব। সবাই সেখানে বলতে শুরু করে আমরা অনেক ভালোভাবে লড়াই করব। তারা সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়। পরের সিনে আমাদেরকে বলা হচ্ছিল তারা সবাই এখন ফেরত আসবে, কারণ তারা সবাই এখন বিজয়ী হয়ে চলে এসেছে। রাজা খুশি হয়ে তাদেরকে বলতে শুরু করে তোমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছো, তোমাদের কি পুরস্কার লাগবে আমাকে বলো। আর সে ইয়ানারের কাজিনকে বলে তোমাকে আমি অনেক ভালো একটা পজিশন দিব, আর সবাইকে নানা ধরনের গয়নাকাটি এবং সোনা রূপা হীরা অনেক কিছু উপহার হিসেবে দেওয়া হবে। তারা সবাই সেখানে রাজাকে ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে যায়। ইয়ানারের পেছনে রাজকুমার ছিল, আর সে গিয়ে ইয়ানারকে বলে তুমি কি এখন ফেরত যাবে আমার সাথে? লড়াই তো শেষ হয়ে গেছে, এখন তুমি আমার সাথে চলো। ইয়ানার বলে আমি এখন বলে দিয়েছি আমি এখন স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই, আগে একবার বিয়ে করেছি, এটাই শেষ। তারপর সে চলে যেতে শুরু করে। পেছন থেকে তার কাজিন তাকে ডাকছিল আর তার পেছনে যেতে শুরু করে। তার কাজিন কিছু বলবে কিন্তু সে আগেই বলে দেয় সে এখন স্বাধীন জীবনযাপন করতে চায়, কারোর সাথে এখন সে আর জড়াতে চায় না। সে রাজকুমারকে দেখে স্মাইল করেছিল। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।